মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের কমিউনিটি অ্যাফেয়ার্সে আলোচক হিসেবে অংশ নিয়েছেন লেখক সংগঠক সিরাজুল ইসলাম শাহীন। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির কোন বিষয়টাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন? তো আপনি যে প্রশ্ন করেছেন এটা আসলে আমি মনে করি আমাদের কমিউনিটি শুধু নয়, এই ব্রিটিশ সোসাইটির ফিউচারের সাথে কিন্তু জড়িত। ওকে, কারণ একটা ডাইভার্সিটি সোসাইটি হিসেবে এই সোসাইটির সামনে যদি অগ্রসর হতে হয় স্মুথলি এবং আরও যদি আগাইতে হয়, তো স্বাভাবিক কারণ তার সকল পার্টসকে নিয়েই তাকে আগাইতে হবে। ইয়াস, এবং সেই হিসেবে মুসলিম কমিউনিটি যেটা আপরাইজিং একটা কমিউনিটি অ্যাকর্ডিং টু রেকর্ড দেখা যাচ্ছে, সেই হিসেবে এটা একটা বলিষ্ঠ অংশীদার। আর সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে এই কমিউনিটির সদস্য হিসেবে আমাদের প্রত্যেকের এটা নিয়ে একটু চিন্তা করার প্রয়োজন আছে। আমার মনে হয় চিন্তাশীল যারা আছেন, সচেতন মহল যারা আছেন, তার সবাই এগুলো নিয়ে একটু চিন্তা করেন এবং করারই কথা স্বাভাবিকভাবেই। প্রধানত আমি আপনাকে যেটা বলবো, আসলে সঙ্গত কারণে প্রথম নিজেদের দিকে দেখতে হয় যে আমার এখন করণীয়টা কি। আমি আমাকে দেখি যে আমার করণীয়টা কি এখন। তো আমি যখন দেখি যে আমার করণীয় কি, তখন আমি চিন্তা করি যে আমার শর্টকামিংসটা কি, এগুলা কিভাবে পূরণ করা যায়। তো আমার সাথে আমার সোসাইটি, আমার যে কমিউনিটি চলে আসে। আমি মনে হয় একটু সেদিন আপনাকে বলেছিলাম যে আসলে আমাদের নিজেদের দিকে যখন তাকাবো, তখন আমরা কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করব, যেটা আমি যদি শর্টকামিংস বলি, যেমন একটা হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে ওঠার বিষয়টি। ভেরি ইম্পর্টেন্ট। নিউ জেনারেশনকে আমরা নিজের মতো তৈরি করা। আমরা যারা এখন পরিবারের সময় গার্জিয়ান আছি বা অভিভাবকের পর্যায়ে আমরা যারা আছি, আমাদের কিন্তু সমস্ত স্বপ্ন কিন্তু আসলে আমাদের সন্তানদেরকে ঘিরে। নেক্সট জেনারেশন তারাই আমাদের স্বপ্নের বাচ্চারা ভালো হওয়া মানে সাকসেসফুল ফাদার জেনারেশন। এখানে এদেরকে গড়ে তুলতে যে আমাদের সন্তানদেরকে এই সমাজের এই সময়ের উপযোগী করে যোগ্য করে গড়ে তুলতে হবে। এখন এই যে উপযোগী করে যোগ্য করে গড়ে তোলা, এইটা একটু বিশ্লেষণ লাগবে। বিকজ দুইটা জিনিস, একটা হলো ন্যাচারালি আমাদের বাচ্চারা এই দেশে পড়াশোনা করছে, তার মানে তারা এডুকেটেড, তারা এই সমাজকে জানছে। তাহলে এই উপযোগী করে গড়ে তুলবার জন্য স্পেশালি আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি কথাটাকে আপনি আধিক্য দিতে চাচ্ছেন? আপনি সঠিক প্রশ্নই করেছেন এই মুহূর্তে, কারণ এটা আমি এখনই বলতাম আর কি। আসলে দেখেন, সন্তান গড়ে তোলা যখন সামনে আসবে, তখন আমরা প্রথমে তার চরিত্রটা দেখব যে আমার ছেলেটা আসলে সন্তানটা চরিত্রবান হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে ক্যারেক্টার হচ্ছে মেইন থিংস। ইফ ইউ লস মানি, নাথিং ইজ লস্ট। ইফ ইউ লস হেলথ, সামথিং ইজ লস্ট। বাট ইফ ইউ লস্ট ক্যারেক্টার, এভরিথিং ইজ লস্ট। ইটস জাস্ট এটা কমন বিষয়। এটা এখন এই পয়েন্টে আমাদের একটু উদ্বেগ বাড়ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানরা এখানে অনেক উন্নত কারিকুলামে লেখাপড়া করছে। এটা কত ভালো, এটা খুশির বিষয় আমাদের জন্য, খুব আনন্দের ব্যাপার। কিন্তু একই সাথে তাদেরকে যদি আমরা চরিত্রবান বলতে যেটা বুঝি, যে একটা মানুষ তার বিবেক বোধ অনুযায়ী কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারবে, কোনটা রাইট এবং কোনটা রং বুঝতে পারবে, এবং রংটা সে অ্যাভয়েড করতে শিখবে, রাইটটা সে অ্যাকসেপ্ট করতে শিখবে। এক পয়েন্টে যদি আমরা আসি, তা আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। যেমন দেখেন, ঈদের দিনে আমরা লক্ষ্য করি আমাদের ছেলেরা কিন্তু কেউ অল্প হলেও কিছু ছেলেমেয়েরা দেখা যায় খুব লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মানে আগে থেকে এটা প্রস্তুতি কেন করে? তারা এই কালচারটা দেখে আসতেছে তাদের ফ্রেন্ড সার্কেলে। বাট আমি যদি ভালো করে ভাবি যে আমাদের সোসাইটিতে আসলে এটা
কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে, পজিটিভ অর নেগেটিভ। তা আমাকে বলতে হবে যে এখানে নেগেটিভ ইম্প্যাক্টটা বেশি হচ্ছে, কারণ সে ঈদের উপলক্ষে করতেছে কি, সে লং ড্রাইভে যাচ্ছে এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে সে কিন্তু এমন একটা আড্ডায় মেতে উঠতেছে, সেখানে কিছু অকারেন্সে ঘটে যাচ্ছে। রোড বা even road লং accident। ড্রাইভে তো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছেই, ইভেন সে যখন আড্ডায় যাচ্ছে সে এমন কিছু কাজ করছে যেটা আমার সাথে যায় না, এবং ঈদের দিনের সাথেও যায় না। ঈদের সাথে তো প্রশ্ন, ঈদের সাথে এটা সম্পর্কই নাই। কেন এটা সে করছে? তাকে আমি দুষবো না, কারণ সে তার ফ্রেন্ড সার্কেল থেকে সেটা দেখতে পাচ্ছে এবং মনে করতেছে এটা সে নিচ্ছে, সেখানে আনন্দ উপভোগ করতেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ক্যারেক্টার একটা মৌলিক বিষয় হচ্ছে যে মন যেটা চাইবে সেটা করা নয়, যেটা গুড সেটা করা, যেটা বেশ সেটা বাদ দেওয়া, এটা একটা ইম্পর্টেন্ট থিংস। এটাকে আমরা যদি বলি নৈতিক বিষয়, নৈতিক শক্তি যেটা, বা নৈতিক চরিত্র যেটা আর কি। তো এখন এই পয়েন্টে আমরা যদি আসি, তা আমাদের সন্তানদেরকে আমরা চরিত্রবান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের গার্জিয়ান, আমাদের সবাইকে আরও ভাবতে হবে। আমাকে কিন্তু আমার দিকে তাকাইতে হবে, তাহলে আমার চরিত্রটা আমার সন্তান কেমন দেখছে। কারণ আমি যাই বলি না কেন, মুখে যাই বলি অথবা যাই স্বপ্ন দেখি, প্র্যাকটিক্যাল আমার চারিত্রিক সার্টিফিকেট কিন্তু আমার সন্তান, আমার স্ত্রী, আমার সন্তান, মানে family মানুষ দেখছে। ফ্যামিলি, তারা আমাকে সার্বক্ষণিক দেখতে পাচ্ছে। তাহলে এই জায়গায় আমাকে একটা ডিসিশন নিতে হবে আগে, যে আমি একজন আদর্শ চরিত্রবান পিতা হিসেবে, আদর্শ চরিত্রবান স্বামী হিসেবে, আদর্শ চরিত্রবান আত্মীয় হিসেবে আমাকে প্রতিষ্ঠিত আগে করতে হবে। এই যে আমাদের নতুন প্রজন্ম এই দেশে তারা পড়ালেখা করছে, তারা এখানকার সোসাইটি সম্পর্কে ওয়াকিফাল, এবং আমাদের আগের মানুষ যারা ছিলেন, যাদের দেশের প্রতি বেশি দায়বদ্ধতা ছিল, আত্মীয় স্বজন রেখে এসেছেন, এ কারণে কিন্তু কিছুটা এরা ক্যাশ ইনকামের দিকে যেতেন বা ট্যাক্সের ব্যাপারে একটু বেনিফিটের ব্যাপারে একটু উৎসাহিত ছিলেন। কিন্তু আমার মনে হয় আমাদের নিউ জেনারেশন এটা মোটেও চিন্তা করে না, এই বেনিফিটের কথা ভাবেই না। তারা চাকরি করবে, ভালো চাকরি করবে, বা এন্টারপ্রেনারশিপ, তারা ভালো ব্যবসা করবে, এই দেশে পড়ালেখা করছে। এদের ক্ষেত্রে সচেতনতার জন্য একজন মুসলিম হিসেবে রেসপন্সিবল হওয়ার জন্য আপনার কি পরামর্শ? স্যার ভাই, আমি যে কথাটা বলছিলাম আসলে আগে, যে অ্যাম্বিশন থাকতে হবে। Good. আমাদের নেক্সট জেনারেশনকে অ্যাম্বিসিয়াস জেনারেশন হিসেবে গড়ে তুলতে হবে। যেমন আমি লক্ষ্য করেছি এখানে, যে এখানে একটা কালচার আছে এডুকেশনে, লেখাপড়া করবে, জব করবে, বাসায় এরপর হলিডে করবে, এই জীবন শেষ, মানে মোটামুটি লাইফটা একটা 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 কালচার। সিম্পল লাইফস্টাইল। কিন্তু আসলে একটা অ্যাম্বিসিয়াস জাতি তো এখানে শেষ হইতে পারে না। তার অ্যাম্বিশন থাকবে, সে এই সোসাইটিতে কিছু ভূমিকা রাখবে। ফর এক্সাম্পল, একজন ডাক্তার যে এখানে লেখাপড়া করছে, উনি চিকিৎসা দেবেন, বাট উনি এর পাশাপাশি উনি এখানে আরেকটা কিভাবে একটা ইনস্টিটিউট করা যায়, কিভাবে আরও কিছু নতুন চিন্তা করে রিসার্চে যাওয়া যায়, আমি এক্সাম্পল বলছি আর কি। ঠিক এইভাবে আমাদের যারা জেনারেশনের মধ্যে কেউ আগামী দিনে অন্যান্য অঙ্গনে যাবে, কেউ রাজনীতিতে যাবে, প্রত্যেকটা সেক্টরে সে যাবে এবং সে সেখানের টপে যাবে, ভূমিকা রাখবে। ইভেন পার্লামেন্টে আমাদের ছেলেরা যাবে, সে এখন থেকে স্বপ্ন দেখতে হবে যে আমরা পার্লামেন্টে যাব, ভূমিকা রাখবো। আচ্ছা, এই কথাই যদি আমি আপনাকে বলি, যে আমি একটু আশার কথা যদি শোনাতে চাই একজন সাংবাদিক হিসেবে, যেটা দেখি যে এখন আমাদের ছেলেরা এই দেশের মূলধারার চাকরি করছে এবং তারা কিন্তু পলিসি মেকিংকে যাচ্ছে, মোটামুটি যাচ্ছে। তারপরে রেজাল্ট আজ থেকে ধরেন 20 বছর আগে এই দেশে, যেখানে এটা আলহামদুলিল্লাহ যেখানে বাঙালি প্রধান বা মুসলিম প্রধান এলাকা, এখানে ধরেন আমাদের রেজাল্ট ছিল ন্যাশনাল এভারেজে 1/3। গত 10 বছরে আমরা এখন লক্ষ্য করছি আমরা ন্যাশনাল এভারেজে হচ্ছে অ্যাবাভ। তার মানে এটা খুবই ভালো লক্ষণ। আবার আপনি যদি মসজিদ মাদ্রাসার দিকে তাকান, দেখবেন আগে যেখানে 10 মাইল রেডিয়াসের ভিতরে একটা মসজিদ ছিল, এখানে প্রতি পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে। আগে যেখানে মসজিদে ভালো আলিম পাওয়া যেত না, এই দেশে ইসলামী প্রতিষ্ঠান হওয়ার কারণে এই দেশে পড়াশোনা করে এইরকম লোকেরা এখন মসজিদে ইমামতি করছে, যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারতেছে, ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে ধারণা দিতে পারতেছে। তা এটা তো আশার দিক। মানে সন্দেহ নেই, এটা খুবই ভালো একটা দিক এবং অবশ্যই আশাব্যঞ্জক।
এবং এটা আমি বলবো যে আমাদের সন্তানদের পরবর্তী জেনারেশনের এই যে চিন্তার ক্ষেত্রে যে অগ্রসরমানতা, এটাকে কিন্তু প্রমোট করতে হবে, Correct. এটাকে আগাই দিতে হবে আরেকটু। এবং এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের সন্তানরা যেন রেজাল্ট ভালো করে, তারা যেন ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়, তারা যেন রেকর্ড পরিমাণ রেজাল্ট করতে পারে, যাতে তাদের সামনে যেন অনেকগুলো স্কোপ সামনে চলে আসে। একটা এক্সাম্পল, একজন স্টুডেন্ট সে রেজাল্ট ভালো করলো, তার স্বপ্ন শুধু একটা স্কুল টিচার থাকবে কেন? আমার কথা হলো স্যার থাকবে, সে টিচার হইতে পারে একটা স্কুলের, সাথে সে একটা পিএইচডি করবে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এটা এটা খুব খুব বেশি মানুষের সাথে থাকে না। এটা আমার কাছে মনে হয়েছে, কিন্তু যে ডিগ্রি দেওয়ার পরেই চাকরি নিচ্ছে, মাস্টার্সটা করতে চাচ্ছে না, এরকম কিন্তু লক্ষ্য করেছে। কিন্তু আমার কথা হলো আমি যেহেতু একটা অ্যাম্বিশিয়াস জাতি চাই, আমি যেহেতু যদি খুব বাস্তব দেখেন, এই মানে একটা ব্রিটিশ স্বপ্নমান জাতি সোসাইটিতে আপনি। যদি আপনি প্রকৃতপক্ষে অ্যাডজাস্ট করতে চান এবং তাদের সাথে যদি কিছু কন্ট্রিবিউশনে আপনি অ্যাড হতে চান, তাহলে আপনাকে তো ওইসব জায়গায় কম্পিটিশনে আগাইতে হবে, Yes. আপনি কম্পিটিটিভলি আগাইতে হবে। তো আমি এখানে আপনাকে যেটা বলছিলাম যে আমাদের সন্তানদেরকে অ্যাম্বিশিয়াস করতে হবে এবং নিজেদেরকেও এই স্বপ্নগুলো লালন করতে হবে। তখনই দেখেন, একজন মা যখন ছোটবেলা তার সন্তানকে জন্মের পর থেকে সে স্বপ্ন দেখে বড় কিছু করবে, ওই সন্তানই বড় হয়, কিন্তু ওই স্বপ্ন দেখতে হবে কিন্তু গার্জিয়ানকে। আচ্ছা, এটা একটা সুন্দর, আপনার মেসেজ ক্লিয়ার। কিন্তু মাঝে মাঝে আপনাকে কথা বলার সময় আমি লক্ষ্য করেছি যে আপনি দেশের রাজনীতির বিষয়ে আমাদের অংশগ্রহণ নিয়ে একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রচার করেন। আপনি কি মনে করেন আমাদের ছেলেমেয়েরা এই দেশের মূলধারা রাজনীতিতে বেশি করে অংশগ্রহণ করা উচিত, নাকি সরকারি চাকরি, গবেষণা এইসব ক্ষেত্রে বেশি যাওয়া উচিত? আপনার কি ধারণা? হ্যাঁ, না অবশ্যই আমি মনে করি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেই সচেতন থাকা দরকার। রাজনৈতিক সচেতনতা তো এটা জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটাকে বাদ দেওয়া যাবে না। তো আমাদের জেনারেশন যদি বা আমাদের কমিউনিটি পলিটিক্যালি সচেতন না হয়, তাহলে তো হবে না। এখন সচেতনতা মানে কি? আমার মনে হয় আপনাকে আমি আরো একটু গভীরে নিয়ে যেতে চাই। যে গত নির্বাচনের সময় আমি লক্ষ্য করেছি আপনার মাঝে এক ধরনের ধারণা আছে, যেসব এলাকায় প্রধান দল যেমন লেবার বা কনজারভেটিভ পার্টি যেখানে ভালো ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে কোনো একটা ইসলামী ব্যক্তি কিংবা এক সংগঠনের পক্ষ থেকে একজন দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে। এই সময় আপনার একটা প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি। তো এই যে আপনার প্রতিক্রিয়া ছিল, একটু খুলে বলেন তো আপনার কনসার্নটা কি ছিল? আপনি তো বেশ বেশ সেন্সিটিভ একটা ম্যাটার তুলে নিয়ে আসছেন। আমি এটা আমার একান্ত নিজস্ব নয়, শুধু অনেকের ক্ষেত্রে দেখেছি এই ধরনের সিমিলার চিন্তা অনেকেই করেন, হয়তো আমি এর পার্ট হতে পারি প্রচুর। এবং আমি যেটা লক্ষ্য করেছি যে রাজনৈতিক সচেতনতা এক জিনিস, আর রাজনৈতিক ক্ষেত্রে ইনভলভ হতে গিয়ে মেইন স্ট্রিমের সাথে যে গ্যাপ বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাজনৈতিক ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, আমি আমার আদর্শ প্রচার করবো, এটাই তো বিষয়। এক্ষেত্রে আমার বেসিক দুটা কথা এখানে আছে। আমার চিন্তা হচ্ছে যে আমাদের সোসাইটি, বিশেষ মুসলিম কমিউনিটি রাজনীতি সচেতন হবেন, কিন্তু কোনো অবস্থাতে মেইন স্ট্রিমের সাথে কনফ্লিক্ট হবে না। কারণ মেইন স্ট্রিমের সাথে কনফ্লিক্ট করার তো সুযোগ নেই। মেইন স্ট্রিমের সাথে কনফ্লিক্ট মানে হচ্ছে রাজনীতি থেকে ছিটকে পড়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমি তো রাজনীতি সচেতনতা এই জন্যই চাচ্ছি যাতে আমাদের সন্তান বা আমরা যাতে কন্ট্রিবিউট করতে পারি, মানে পলিসি মেকিং এ যেতে পারে। মূলধারা রাজনীতিকে আমি যদি মূলধারা থেকে ছিটকে পড়ে গেলাম, তা আমি তো কন্ট্রিবিউট করতে পারবো না। মূলধারা থেকে ছিটকে কি হয় জানেন? মূলধারা থেকে ছিটকে স্বতন্ত্র হয়ে বা আরো ছিটকে গিয়ে হয়তো একটা পদে জয়লাভ আপনি করে ফেলবেন বা কেউ জয়লাভ করে ফেললেন, এতে ওনার ব্যক্তিগত কিছু লাভ হইতে পারে বা সামান্য কিছু উনি সার্ভিস করতে পারেন সাময়িক, কিন্তু এর দিক লঙ্ঘন দেখা যাবে যে উনি আসলে আর আগাইতে পারতেছেন এবং সমাজকে বেশি কিছু এবং দিতে পারতেছেন। এই সোসাইটিতে তো দিতেই পারবেন না যারা এলো। সুতরাং মেইন স্ট্রিমের সাথে কনফ্লিক্ট না করে বরং কিভাবে মেইন স্ট্রিমের সাথে আমাদের গ্যাপগুলোকে কমানো যায়, আমি বলবো এইখানে এই পয়েন্টে আমাদের কমিউনিটির যারা সিনিয়র যারা আছেন বা চিন্তাবিদ যারা আছেন, তারা এটা নিয়ে ভাববেন যে কিভাবে গ্যাপটা কমানো যায়। আমি যেহেতু আপনি চিন্তা করেন, কাজে চিন্তাটা আসুক আপনার কাছ থেকে। আমি আরো কিছু কথা শুনতে চাই। হতে পারে এটা একবারে রিসার্চ বেজ না, ভাবছেন, মোটেই রিসার্চ ভাবছেন, কিন্তু এই ভাবনাটা ছড়িয়ে দিলে
আরও মেধাবীরা এটাকে আরেক মাত্রা নিয়ে যেতে পারে। ধরেন আপনি এখানে কনজারভেটিভ পার্টি আছে, লেবার পার্টি আছে, দুই পার্টির নেতাদের দিকে তাকিয়ে কেউ হয়তো বলল, ধরুন ফিলিস্তিন ইস্যু বা অন্য কোনো ইস্যু বা ইসলামোফোবিয়া ইত্যাদি ইত্যাদি বিষয় সামনে নিয়ে কেউ চিন্তা করলো, না আমি এই পার্টি যাবো না ওই পার্টি যাব। আপনি কি মনে করেন যে এটাও খুব দরকারি, নাকি মূল পার্টিগুলিতে অংশগ্রহণ করার মাধ্যমে, এখানে পার্টিতে পলিসি মেকিংয়ে অবদান রাখার মাধ্যমে সে ন্যাশনালি তো এই যে প্রবলেম যেটা এটা সলভ করতে পারে? একটা সময় যখন আধিক্য বাড়বে তখন তার কথা শুনবে বা তাদের কথা শুনবে, পার্টি শুনবে, রেসপন্স করবে এবং পলিসি বদলাবে। এই ধরনের ইতিহাসও তো আছে। আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন? সাইদ ভাই, মানে অনেক বড় বিষয় তো আপনি ওপেন করছেন। আমি একটু আগের পয়েন্টে একটু ঘুরে যেতে চাই, যে আমি যে রাজনৈতিক সচেতনতার সাথে বলছিলাম যে মেইন স্ট্রিমের সাথে গ্যাপ কমানোর বিষয়টা, জি এটা একটা পয়েন্ট। আমি এই পয়েন্টে সামনে পরে আসবো। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এই রাজনৈতিক মানে অর্থাৎ মেইন স্ট্রিমের সাথে যাতে গ্যাপ না হয়, পাশাপাশি আমরা নিজেরা যেন খুব স্বার্থপর না হয়। মানে দেখা গেছে যে আমাদের কমিউনিটিতে কেউ কেউ একটু সম্ভাবনা দেখা দিচ্ছে একটু আগাইতে পারবেন, পরে দেখা যায় যে আমাদের মধ্যে আমরা খুব স্বার্থপর হয়ে গেছি, এমন কিছু ডিসিশন নিচ্ছি যে আমরা একদম ব্যক্তিকেন্দ্রিক ডিসিশন হয়ে যাচ্ছে, এবং একজন যোগ্য মানুষকে প্রমোট করা বা একটু হেল্প করার চাইতে ওকে কীভাবে আটকানো যায়, এটা কিন্তু আমাদের বাংলাদেশ সোসাইটিতে আগে থেকেই অভ্যস্ত আমরা এটা নিয়ে। কিন্তু ব্রিটিশ সোসাইটিতে এসে যদি আমরা এটা করতে যাই, তো সবচেয়ে যেটা সমস্যা হবে, তাহলে আমাদের কোনো পরিবর্তন হইল না। কিন্তু না, আমি আপনার কাছ থেকে আরো খোলামেলা শুনতে চাই। আপনি একটা পার্টিকুলার এরিয়াকে যদি মাথায় নেন তাহলে আমার প্রশ্নের উত্তর আসবে না। এটা একটা ঘটনা, এবং এটা হতে পারে সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেটা এটা জেনারেলি নয়, নেচারালি নয়, সামহায়ার মেবি মিস্টেক, মেবি ইমোশনাল, মেবি স্বার্থপর। কিন্তু ওভারঅল রাজনীতির ক্ষেত্রে আপনার না, পরামর্শ কি? যেমন আমি আপনাকে একটা কথা জি বলি, যদি আপনি ওভারঅল চিন্তা করেন, বিএনপি এই ছোট দিয়ে গেলাম না আমাদের নিজেদের, জি এগুলো তো আমরা অনেকেই জানি। জি যদি আমি একটু একটু ওয়াইড রেঞ্জে যদি আমি বলি, হ্যাঁ, ব্যতিক্রম যেমন ছাড়া। আমি গত ইলেকশনে আমরা দেখেছি এটা স্লোগান উঠেছে যে লেবার প্রধান যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশিদেরকে বের করে দেওয়া হবে। আছে। অথচ আপনি ভালো করে জানেন এটা কিন্তু আসলে কিছুটা একটু ফ্যাব্রিকেটেড কিন্তু, জি তাই না? জি আমি পুরো ভিডিওটা ভালো করে দেখেছি, জি আপনি নিশ্চয় দেখেছেন। দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওনার এখানে বাংলাদেশি প্রাইম মিনিস্টার, এখনকার প্রাইম মিনিস্টার, বাংলাদেশিদের শব্দটা উনি না আনলে ভালো হতো। Yes. কিন্তু ওভারঅল যে কথাটা উনি বলেছেন, এটা যদি আমি লিগেল পার্সপেক্টিভে চিন্তা করি, তো যে কোনো দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, Okay. যে ইলিগেল ইমিগ্রেন্টকে বের করে দেওয়ার বিষয়টা, এটাকে তো আমি এটাকে অস্বীকার করতে পারি না। তো এই পয়েন্টে যদি আমরা আসি, কিন্তু আমরা এটাকে কি দেখলাম, এটা নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে আমাদের তো উত্তেজনা ছড়ালো, আবেগ এখানে যোগ হলো যে আমাদেরকে বের করে দেওয়া হবে, এবং কেউ কেউ দেখলাম এটাকে আবার এটাকে ওনার ইলেকশনের প্রচারণায় কিন্তু কাজে লাগাচ্ছেন যে বাংলাদেশিদের বের করে দেওয়া হবে। তা আমার কথা হচ্ছে, এর মাধ্যমে কি দাঁড়াইলো? আমরা জানি যে এইবারের ইলেকশনের আগে থেকেই যে এইবার লেবার গভর্নমেন্ট ফল করতে পারে, সম্ভাবনা মানে বেশি। সব ক্যালকুলেশন সেইখানে আমি গ্যাপটা করতেছি কার সাথে? যিনি হবু প্রাইম মিনিস্টার। একটা আপনি চিন্তা করেন, ওয়াইজ চিন্তা করেন, আপনি যদি একটা কমিউনিটি ম্যাক্সিমাম নট মোর দেন 7% এই ব্রিটিশ সোসাইটিতে, সেই কমিউনিটির স্বার্থের কথা চিন্তা করেন, তাহলে এটা কি হইতে পারে যে কালকে ইলেকশনের পর দিন প্রাইম মিনিস্টার হচ্ছে তাকে আমি এইটা নিয়ে কথা বলছি? বরং আমি যদি এইটা করতাম যে উনি যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যার পরে যদি আমি বলতাম যে উনি যেহেতু ব্যাখ্যা দিয়েছেন, তাহলে আমরা মনে করি যে এটা নিয়ে আলোচনা করার দরকার পড়ে না, তাইলে কিন্তু ওয়াইজ হইতো আমার দৃষ্টিতে। না, উনি ব্যাখ্যা দেওয়ার পর গঠনমূলক সমালোচনা আমি চলে, আমি এটা করতে এই দেশে চলে, এটা চলতে পারে, কিন্তু এটাকে নেগেটিভ প্রচারণা হিসাবে নেওয়াটা ঠিক আমি হয়নি। দুইটা পয়েন্ট বলছি। একটা হলো যে এটাকে একেবারে নেগেটিভলি প্রচারণায় কাজে লাগানো নেমে পড়া, এতে কি হয়েছে, আমাদের কি জেনারেশনের মধ্যে খুব ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভের মাধ্যমে প্রতিপক্ষ হয়ে গেছি, এবং এতে মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে কিন্তু আমার গ্যাপ হয়ে গেল, তাই না? গ্যাপটা বেড়ে গেল আরো, সেখানে ব্যাক কমানোর আমার দায়িত্ব, গ্যাপ কমাবো, সেখানে গ্যাপ আমরা বাড়িয়ে দিলাম। এবং এর এফেক্টটা কি দেখেছি সাইদ ভাই, অস্বীকার করতে পারবেন? ইলেকশনের দিন কিছু কিছু জিনিস আপনাদের রিপোর্টে আসছে, নিশ্চয় নলেজে আসছে, এগুলা কিন্তু এই সোসাইটি কোনোদিন গ্রহণ করবে না। এই যে ইলেকশনের ক্যাম্পাসে দেখলাম সিনিয়র লিডাররা লেবার পার্টির ক্যাম্পাসে যাচ্ছেন, ক্যাম্পিং যে ভাই বাধার সম্মুখীন হলেন, এটা কি এলাও করা যায়? যারা এটা করেছেন আমি তাদেরকে দায়ী করি না, বরং আমি দায়ী করি যারা এই ইস্যুগুলোকে মিস ইউজ করেছেন,
আমি তাদেরকে দায়ী করি, তারা এখানে ভুল করেছেন আসলে। এবং ওই যে বলেছিলাম ব্যক্তির স্বার্থের বিষয়টা এখানে চলে আসে। আপনি ওয়াইড চিন্তা করেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে ইলেকশনের পরের দিন না, আমি আপনাকে আরেক জায়গায় নিয়ে ওখানে যেতে একটু যদি বলি, একটু যদি আমার Sure, সুযোগ দেন, sure. যে ইলেকশনের পরের দিন যিনি প্রাইম মিনিস্টার হতে পারে সম্ভাবনা, তার সাথে আমি কতটুকু হবে, তার যদি কোনো ভুল হয় আমি ধরতে পারি, কোটামূলক সময় আপনি যেটা বলেছেন, কিন্তু এটা একটা রেঞ্জ আছে, আমি তো এটার মিস ইন্টারপ্রিটেশন করে এটাকে অপব্যবহার করার চিন্তা করতে পারি না। এটা তো খুবই দুঃখজনক। কিন্তু এইবারের ইলেকশনে শুধু বাঙালি মুসলমানদের মাঝে না, গোটা মুসলিম কমিউনিটিতে, যেখানে পাকিস্তানি বেশি, যেখানে আরাবিয়ান বেশি, অন্যান্য কমিউনিটির মুসলমান যেখানে বেশি, সেখানে এই বিষয়টা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। তাইলে ওভারঅল মুসলিম কমিউনিটির ব্যাপারে করণীয়, আমরা তো পার্ট অফ সোসাইটি, আমরা তো মুসলিম অ্যাসোসিয়েশন আছে এখানে, মুসলিম মিডিয়া আছে এখানে, সাইদ ভাই, এটা আমাদের হতে পারে যে আপনি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের দায়িত্বশীল না, কিন্তু আপনি একজন চিন্তা, আপনার পরামর্শ একদিন তাদের কানে পৌঁছবে। আর যেহেতু আপনি মিডিয়ার সাথে কথা বলছেন, আপনার মনের কথা খুলে বলেন, এদের ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত? আপনি আরেকটা বড় পয়েন্টে চলে গেছেন এখন, এবং এটা আসলেই ইম্পর্টেন্ট। এখানে একটা মুসলিম কমিউনিটি এবার ইলেকশনে কাজ করছে, কিন্তু ফিলিস্তিন ইস্যু, এটা আমাদের স্বীকার করতে হবে। এখানে আমার একটু ভিন্ন কিছু ওপিনিয়ন, আপনি হয়তো কিছু জানেন, এবং আমার কিছু ভিন্ন কথা এখানে আছে। ভিন্ন বলতে আর কিছু নয়, আবেগ আমাদের সব এক জায়গায়। আমরা সবাই চাই যে ফিলিস্তিন কনফ্লিক্টটা সমাধান হোক, কিন্তু রক্তক্ষরণ এটা কোনো সন্দেহ নেই। শুধু আমরা নয়, আমরা যখন এখানে মিছিলে যাই, আপনারা জানেন আমি কষ্ট করে চেষ্টা করে শরীর হওয়ার, কারণ আমার আর কিছু করার নাই, এখানে থেকে আমি কিছু করতে পারতেছি না। চোখের সামনে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, ব্লাড শেড হয়ে যাচ্ছে, আমি মিছিলে শরীর হলে মনে করি যে একটু শরীর হলাম। ওখানে গিয়ে আমি কি দেখি? সাদা মানুষ। ওখানে আমি লক্ষ লক্ষ মানুষ দেখি যারা, এবং তাদের স্লোগানের আওয়াজ থেকে আমি ফিল করি ওরা কিন্তু অন্তর থেকে এই মিছিলে আসছে, এবং এটা মানবতার জয়, এবং স্লোগান যে দিচ্ছে এটা হচ্ছে কিন্তু আন্তরিকভাবে দিচ্ছে তারা। তো এই যে সোসাইটিতে আমি আছি, যেখানে প্রায় সিংহভাগ কি মানে এই মিছিলের তো আমি দেখছি 90% মুসলিম, সাদা মানুষ, সাদা মানুষ, এবং এরা আন্তরিকভাবে এই মানবতার পক্ষে দাঁড়াইছে। তো যেহেতু এরা আন্তরিকভাবে মানবতার পক্ষে দাঁড়াইছে, তাহলে এখানে একটা পজিটিভ দিক এখানে আছে, তাই না? তাহলে আমরা ফিলিস্তিন ইস্যুতে আমরা এখান থেকে কি চাই? আমি আপনার মাধ্যমে আমাদের এই কমিউনিটির সিনিয়র যারা লিডারশিপ পর্যায়ে আছেন তাদের আমি অত্যন্ত বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করব, আমরা কি ব্রিটিশ সোসাইটির পলিসি চেঞ্জ করতে পারবো? ইজ ইট পসিবল? নো, না, ইজ ইট নো। এটা চিন্তা করা উচিত। শুধুমাত্র সম্ভব যদি আমরা নেতৃত্ব পর্যায়ে যাই এবং আমরা যদি বিবেক দিয়ে কথা বলি, এবং আমি আপনাকে এটা পয়েন্টে বলবো যে এটা সময় আসতে পারে, একদিন হয়তো চেঞ্জ হতে পারে, এটা আমার সময়, কিন্তু বিদ্বেষ তৈরি হবে না, বিদ্বেষ দিয়ে হবে না, ইমোশনাল দিয়ে হবে না, এবং আমি বলবো যে এটাকে আরো বলবো যে এটা অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়ে কিন্তু এটা অর্জন করতে হবে, এত সহজে হবে না। তাহলে এই প্রজ্ঞার জায়গাটা কি দাঁড়ালো? আমি যখন মিছিলে গেলাম, মিছিল দিলাম, কিন্তু আমি যদি এটা রিয়েলাইজ করি যে আমি ব্রিটিশ সোসাইটি, এই ব্রিটিশ সোসাইটি বা আমেরিকান সোসাইটি, তারা সিদ্ধান্ত নিবে যে তারা পলিসি চেঞ্জ করে ফেলবে, এটা হতে পারে। তাদের সাথে এখানে এই সোসাইটির একটা রাষ্ট্রের আর অনেকগুলো স্বার্থ থাকে, এখানে বিজনেস একটা স্বার্থ থাকে, এটা আপনি তো ভাঙতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। প্লাস এটার প্রয়োজনীয়তা এটা নিয়ে বিতর্ক আছে, আমি বলবো সিম্পল। কিন্তু না, আপনার কথা আবার একটু জটিল হয়ে যাচ্ছে। আপনার কথা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে যে ঠিক আছে, প্রতিবাদ হওয়া উচিত, বাড়াবাড়ি না হওয়া উচিত। আমি এই জায়গাতে থামতে চাই। আপনি কি মনে করেন যে আমাদের মানুষের যে ইমোশন, যে রক্তক্ষরণ হচ্ছে, বেদনা বিদুর হচ্ছে, এরা যে প্রতিবাদ করছে, এটাতে রং মনে করছেন? না, এটা এই প্রতিবাদটা তো মানবতার জয়গান, এটা তো শুধু আমি সমর্থন করি না, আমি তো এটা খুব ইম্পর্টেন্ট মনে করি, কিন্তু এটা লিমিট আছে। এখানে একটা লিমিট আমি একটু ক্রস দেখি কোন কোন জায়গায়। আমি কিছু কিছু শব্দ দেখি এই স্লোগানে ইউজ করা হয়, এবং আমি অত্যন্ত খোলা মনে বলছি, আমি লক্ষ্য করেছি এগুলো অর্গানাইজ করেন কিছু লেফটিস্ট খুব অ্যাক্টিভিস্টরা। এই লেফটিস্ট অ্যাক্টিভিস্টরা এমন কিছু শব্দ ইউজ করতেছেন যে শব্দের কারণে এই ফিলিস্তিনি শুধু মিছিল করতেছি, কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে ব্রিটিশ মুসলিম কমিউনিটি ভার্সাস ব্রিটিশ মেইন স্ট্রিম, ব্রিটিশ সোসাইটি। এটা কিন্তু ড্যামেজিং, সাইদ ভাই।
Okay. এটা কিন্তু very এটা much- খুব এটা ইম্পর্টেন্ট। ড্যামেজিং। এটা আপনি একেবারে স্পেসিফিক আইডেন্টিফিকেশন, যে আপনি বলছেন যে আমাদের আন্দোলন তো যে কোনো সাবোটেজ হয়ে যেতে পারে, যে কোনো কারণে মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে, বাড়াবাড়ি হয়ে যেতে পারে। এইটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, এই তো। আমি এটাই বলছি, দেখেন আমি দাবি করতে পারি যে আমি গাজায় এই মুহূর্তে শান্তি সিজফায়ার চাই, চাই না, একেবারে ceasefire চাই। সিজফায়ার চাই, কোনো সন্দেহ নাই। জি। কিন্তু আমি যদি বলি যে যে এখনই লেবার পার্টি তার পলিসি বদলাইতে হবে, নাইলে হবে না। এই কি বলে তার বলি, এই ওয়ার্কার, আমাদের কনজারভেটিভ পার্টি তার পলিসি চেঞ্জ করে দিতে হবে, ইসরায়েলের ব্যাপারে এই পলিসি হবে না। কথাটা হচ্ছে কোন জায়গায়, ব্রিটিশ সোসাইটি অথবা আমেরিকান সোসাইটি, আমি খুব ক্লিয়ারলি বলছি এখানে, তাদের দীর্ঘদিন একটা ট্র্যাডিশনাল একটা অবস্থান আছে, সেটা একটা সময়ের ব্যবধানে মানবতার যখন বিজয়ী হবে তারা হয়তো চেঞ্জ করবে। কিন্তু এখন এটা চেঞ্জ করার আমি আশা করতে পারি, কিন্তু এইটার দাবি করতে গিয়ে যদি আমি গ্যাপ তৈরি করে ফেলি, না, আমার কাছে তাহলে মনে তো হয় এটা কঠিন হয়ে যাবে। আপনি ধরেন আমাদের মানুষের যে চেতনা, সাধারণ মানুষের যে চেতনা, এই চেতনা থেকে আপনার সাথে একটু কন্ট্রাডিক্ট হচ্ছে। কারণ মানুষ মনে করে, সচেতন মানুষ যারা, তারা মনে করে আমার প্রতিবাদ আমি করব, আমার বক্তব্য আমি তুলে ধরবো, আমি ব্রিটিশ সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থায় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমি সাজেশন দেব। এটা ঠিক আছে, মানুষ মনে করে। তবে ওই যে মিছিলে গিয়ে ভাঙচুর কিংবা বাড়াবাড়ি বা এমন কোনো আচরণ করা, সহিংসতা আয়রূপ দেওয়া, যেটাকে পুঁজি করে প্রতিপক্ষ ইউজ করতে পারে অথবা আতঙ্কিত হতে পারে, বা আমাদের এটাকে বাড়াবাড়ি হিসেবে ধরে নিয়ে পুরো যে কথাটা শোনা উচিত, মানা উচিত, তাও মানবে না, এমন পরিস্থিতি, অর্থাৎ বাড়াবাড়ি না করা উচিত। আপনি কি এখানে না, না, থাকবেন আমি মূলত নাকি আপনি কিছু, আপনার কথায় কিছু প্রো ব্রিটিশ মনে হচ্ছে? আপনি জায়গায় চলে যাচ্ছেন, জি। প্রো ব্রিটিশের কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনি যেটা এখানে আসছেন যে যাতে কোনো অবস্থাতেই বাড়াবাড়ি না, বাড়াবাড়িটা হয় কি, আমি বলতেছি ব্রিটিশ সোসাইটিতে আপনি যদি যৌক্তিক মনে করেন এবং আমি একাও যদি হন, আপনি যুক্তি উপস্থাপন করতে পারেন। এবং সাদা মানুষও আমাদের মুসলমানদের এই ইয়ের সাথে আসছে। হ্যাঁ, আপনি বলছেন যে এখানে লেফট উইংয়ের কিছু মানুষ আছে যারা হয়তো তাঁদের আইডিয়া হিসেবে এমন কিছু বলছে যা কিংবা হয়তো বা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, কিন্তু তারা আমাদের যে সাপোর্ট করছে এটা আবার পজিটিভ হচ্ছে। এটা মাঝখানে সমন্বয়কদের মাঝে ভূমিকা রাখার ব্যাপার আছে। কিন্তু ধরেন লেবার পার্টি এই বছর মুসলিম স্কলার যারা একটু ব্যালেন্স, যারা একটু মেধাবী, যারা অগ্রসর, তাদের ভূমিকার কারণে তারা তাদের পলিসি বদলাইছে। কিন্তু একেবারে তো রাতারাতি সব কিছু বদলাবে না, এটা সত্য, কিন্তু আওয়াজ কাজে লেগেছে। অন্যদের বাড়াবাড়িটাও কিন্তু ক্ষতির কারণ হয়েছে। এজন্য আমি আপনার কাছ থেকে আরও একটু ক্লিয়ার হতে চাই, আপনি দাবি উঠানোকে ভীতির সাথে দেখছেন কেন? মোটেই না, মোটেই না। ওকে, দাবি বলতে ব্রিটিশ সোসাইটি এবং এখানে যে লিগেল ফরমেশন, জি। এখানে থেকে কিন্তু আমরা আমাদের যে কোনো দাবি কিন্তু করতে পারি যৌক্তিক দাবি তুলতে এবং পারবেন। এটা সুযোগ আছে এবং এটা আমরা করা উচিত। Yes. এবং আমরা শুধু, আমি এটা বলছিলাম যে শুধু আমরা নই, এই দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এই ফিলিস্তিনের মজলুমদের পক্ষে দাঁড়াইছে কিন্তু, Yes. এবং পৃথিবীর অন্য জায়গার সাথে বেশি দাঁড়াইছে কিন্তু। বেশি দাঁড়াচ্ছে, বিকজ এটাকে আমরা মানবিক মূল্যবোধ এখানে আছে। এখানে আছে এবং এটা একটা পজিটিভ বিরাট দিক যে এইসব ধরনের সেন্সিটিভ ইস্যু যখন আসবে, এটা আমাদের লিডারশিপ পর্যায়ে বা সিনিয়র যারা আছেন তারা খুবই আমি বলবো বিচক্ষণতার সাথে যেন এগুলো যেন ডিল করেন। Yes. এটাই আমার অনুরোধ থাকবে। Okay, fine. এখানে একটু গ্যাপ হইলে কিন্তু আমাদের মানে বড় ধরনের গ্যাপ এটাই বিষয় যে আমরা যেন এটাই মূল কথা, আমাদের লিডারশিপ যেন এইসব জিনিসগুলোকে মানে বিচক্ষণতার সাথে যেন ফেস করে এবং আমাদের যে হালকাভাবে যেন community না বিভিন্ন নেয়। সংগঠনের সাথে সমন্বয় করে যেন হালকাভাবে যেন না নিজস্ব- হয়। হালকাভাবে হালকা হইলে যে কি ক্ষতি হয় আমরা কিন্তু দেখলাম, দেখলাম, এটা সত্য, তাই না? এটা সত্য। গ্যাপ হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।